সোদপুর দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের বালক বিভাগের একটি কক্ষে সোদপুর লাফিং ক্লাবের একটি বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে ধরের খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর দেখার জন্য, এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। নিরাপত্তা পালন হয়ে গেল। সেই সঙ্গে মঞ্চে থাকবেন রাম সম্পাদক। কিছু শুনতে পাচ্ছেন? প্রদীপ কর্মকার মহোদয় মঞ্চে থাকবেন। আমাদের ৭৫ বছরের মধ্যে দাঁড়িয়ে বয়স সেরকম তিনজনকে আজকে সম্বর্ধনা পাবেন। শ্রী সঞ্জীব সমাচার, শ্রী প্রাণগোপাল সাহা, শ্রীমতী মিনতি কর্মকার। এই তিনজনকে প্রদীপ কুমার দে মহোদয়ের কাছে বসার কি বলছেন? একটুখানি আমাদের ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। অতিথি অভ্যর্থনার পরে উদ্বোধনী সঙ্গীত শ্রীমতী দীপা কর্মকার, পূর্ণিমা বোস, সুজাতা বোস, পলি চক্রবর্তী এবং শিবানী ভট্টাচার্য সভাপতি কর্তৃক প্রারম্ভিক স্বাগত ভাষণ সম্পাদকের পরিবেশন তুষারগঞ্জের হাইওয়ে হিসেবে হ্যালো, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান মোটামুটি শুরু হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সভাপতি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুভারম্ভ করবে। এখন আপনাদের সামনে আপনারা সবাই করতালির মাধ্যমে এই প্রদীপ প্রজ্বলনকে স্মরণ করুন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রদীপ প্রজ্বলন শেষ হলে, যেহেতু আমাদের লাফিংটা আজকে আমাদের অনুষ্ঠানটা লাফিং দিয়ে শুরু, লাফিং দিয়ে শেষ, তাই আমি চাই যে আমাদের প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আমাদের জোরসে একটা লাফিং শুরু হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উদ্বোধন সঙ্গীত সঙ্গত করছেন শ্রীমতী দীপা কর্মকার, পূর্ণিমা বোস, সুজাতা বোস, পলি চক্রবর্তী এবং শিবানী ভট্টাচার্য। আলোকে এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও
ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, তারে আনন্দে জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নমস্কার। খুব সুন্দর। করতালির মাধ্যমে ওনাকে সম্মানিত করব। সঙ্গীত সম্মান। যেহেতু আপনাকে প্রণাম, সঙ্গীত সমাজকে আমাদের গ্রাম সভাপতি সুবোধ চন্দ্র দত্ত মহাশয় সম্মানিত করছেন। প্রাণগোপাল শাহ আপনাদের মঞ্চে চলে আসুন। প্রাণগোপাল শাহ করে নিচ্ছেন প্রদীপ কর্মকার আমাদের। আচ্ছা, আমি প্রাণগোপাল শাহের হাতে মাইকটা তুলে দিচ্ছি। ঘুরে যাও, একটু ঘুরে যাও, ঘুরে যাও। উনি লাফিং ক্লাব সম্বন্ধে অল্প কিছু বক্তব্য রাখবেন। হ্যালো হ্যালো, আজ কি করে যে 75 আমার হয়ে গেল দেখতে দেখতে বয়স, কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি লাফিং ক্লাবে বেশি দিন ধরে যোগ দিইনি, যেটুকু আমি এসেছি খুব আনন্দ লাগে। বিভিন্ন প্রোগ্রাম হয়, আনন্দ পাই, গান বাজনা করি, সবাই করে। তা মানে কেউর জন্য থেমে থাকে না সময়, টাইম অ্যান্ড টাইম ওয়েট পারি না। আজকে সেই জন্য আমি খুব কৃতজ্ঞ যে হ্যালো, আমি আজকে খুব আনন্দিত যে আজকে আমি যে পুরস্কারটা নিতে পারলাম আমাদের সভাপতি থেকে, তাকে ধন্যবাদ। সবাইকে প্রদীপটাকে আমরা ভুল হয়ে গেছে, তাকে একটু সমাধান মানে সত্যি তাকে আমার খুব ভালো লাগলো। উনি খুব ভালো ব্যক্তি, সবাই জানে। অনুষ্ঠান চলাকালীন আজকে কথা বলবো না। থ্যাংক ইউ প্রাণগোপাল দা, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবারে আমাদের সম্মাননা দেওয়া হবে মিনতি কর্মকার, আর ওনাকে সম্বর্ধনা দেবেন আমাদের আগরতলা ত্রিপুরা মান নাহা। বুঝতে পারছেন আজকে সবাই খুবই আনন্দে আত্মহারা হয়ে আছে, ওই জন্য কাউকেই থামানো যাচ্ছে না। এটা তো লাফিং ক্লাব, অল টাইম হইচই চলছে। মিনতি সাহা, ওনাকে একটুখানি মঞ্চে উঠে নিয়ে আসুন। মিনতি কর্মকার, মিনতি কর্মকার, মিনতি কর্মকার আমাদের লাফিং ক্লাবের মাসিমা,
ধন্যবাদ। ঘরে দাঁড়িয়ে যাবো, ঘরে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, দাঁড়িয়ে যাবো। মিনতি কর্মকারকে সম্বর্ধনা জানানো হলো। আমার খুব ভালো লেগেছে এবং আমি যা উপকার পেয়েছি কুসুমের মতন আসিব গাইব সুখে তোমার বইতে সুখে আদর করিবে লোকে দেখিলে সতত জীবনটা তো কোনো দিনে ব্যথা কারো মনে আসি আর খুশি দেবো সবার জীবনে যতদিন রববে ভালো যেন বাসে সাথে বড় সুন্দরে করে মরণ করো আমরা ভগবান কুসুমের মতন আই লাভ ইউ আমাদের সৌভাগ্য যদি এই সময় কলকাতা ছিলেন তাই আমি বলেছিলাম আসতে এসেছি তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা আপনাকে, আপনি সেই সুদূর ত্রিপুরা থেকে আমাদের এখানে এসে ওনাকে সম্বর্ধনা প্রদান করলেন দীপা সরকার। থ্যাংক ইউ। তোরটা ওঠেনি, ওনারটা উঠেছে। প্রদীপ কর্মকারকে সম্বর্ধনা দিচ্ছেন। আপনারা সবাই জোরে হাততালি দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এই পরন্ত বেলায় হেমন্তের অধ্যায়ে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে প্রথমবারের মতো একটা হল ঘরে সভা করতে পারছি 10 বছর পরে। এটা খুব আনন্দের, খুব উপভোগে। আমরা সবাই আনন্দ করব আপাতত নীরবে। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। 18 থেকে 22 থেকে 25, 18 থেকে 22 হয়েছিল। এই 3 বছরে বিভিন্ন ক্রিয়াকাণ্ডের ইতিহাস বললেন সাধারণ সম্পাদক প্রদীপ কর্মকার মহোদয়। আমি প্রথমেই সবাইকে এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এত অধিক সংখ্যায় এখানে উপস্থিত থাকার জন্য। স্বাগত জানাচ্ছি আজকে মঞ্চে উপবিষ্ট শ্রী বিমান নাহা মহোদয়কে। আমাদের সৌভাগ্য তিনি কলকাতায় ছিলেন, বলতেই তিনি চলে এসছেন। উনি আর আমি একই সঙ্গে ত্রিপুরা রাজ্যে কাজ করছি এই বিষয়ের উপরে, তাই উনি এসছেন।
ওনাকেও স্বাগত জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট আমাদের গ্রামের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কর্মকার মহোদয়কে। বাবু আপনাদের সকলকে জানাচ্ছি, এই 1 বছরের মধ্যে আমি লক্ষ্য করেছি আমি মাঝে মধ্যেই ত্রিপুরা চলে যাই, খুব কম থাকি। এখন থেকে বেশি দিন থাকবো মাইরে আমার প্রাণ ভোমরা সন্তুষ্ট থাকবে না। সোদপুরের গোসালার মাঠ এবং আজকে এই ঘর, এই দুটো মিলে এই 81 বছর বয়সে আমার মনের মধ্যে একটা প্রতি রাতেই ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমি চাই সবাই আনন্দে থাকুক। এই ক্লাব একটা আন্তর্জাতিক ক্লাবের অংশ বিশেষ। পুরোনোভাবে অনেকেই হয়তো জানেন না, আমরা আনন্দ করতে যে এসেছি তার প্রেরণা, তার অনুপ্রেরণা ভারতবর্ষে ট্রাফিক ক্লাবের জন্য হয়েছিল, যার ফল আপনারা বলবেন। আমি যাতে মাস্টার একজন প্রথম থেকে একটু করলে আমি বুঝতে পারি, ইতিহাসটা জানলে আরো হাসতে ভালো লাগবে। 1995 সালে কি হলো, এরা কি বলল, 1995 সালে ডক্টর মদন কাটারিয়ার নেতৃত্বে 5 জনের একটি দল বোম্বেতে পার্কে উনি এবং ওনার স্ত্রী, যেমন আমাদের দীপা, এরকম 2 জন মিলে আরো 3 জনকে ডেকে এনে হাঁটছেন, ওনারা ব্যায়াম করছেন। এই 5 জনকে নিয়ে একটি গাছতলায় লাফিং থেরাপির উপরে কাজ শুরু করবে। আজকে জেনে আশ্চর্যান্বিত হবেন আপনারা, 125টি দেশে কংগ্রেস পৃথিবীর সকল শহরে একটা দুটো ক্লাব আছে। আমরা হয়তো অনেকেই জানি না কলকাতাতে কটা ক্লাব আছে, এবং কলকাতা এত অগ্রণী। 1995 সালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টালিগঞ্জ অঞ্চল থেকে ধরে সারা কলকাতায় এই ক্লাব, ট্রাফিক ক্লাব তৈরি হতে লাগলো। আমরা সোদপুরের লোকেরা জানতাম না, না জানাটাও কোনো অপরাধ নয়, আমরা জানতাম না। কিন্তু কলকাতা 1995 সালে শুরু হয়েছে, যেটা পরবর্তীকালে বহুদিনের চেষ্টায় 2015 সালে গোসালার মাঠে সম্পন্ন হয়েছে একটি সভা। সেদিন যারা ছিলেন, তার প্রথমটা দেখতে পাচ্ছি এখানে আছেন, তাদেরকে একত্রিত করে হাত তুলে বিরুদ্ধে হাত তুলে ফেলেছে। আরো আছে, তাদেরকে সঙ্গে নিয়ে 7 বছরের চেষ্টায় 2008 থেকে শুরু করে 2007 থেকে শুরু করে 14 সালে গিয়ে পালবাবু আর মন্ডলবাবু প্রধানমন্ত্রী, আমি বলবো আমি করতে পেরেছি। তার আগে 12 সালে একবার গোসালার পত্রিকার মাঠটাতে এক ডাক্তারবাবুকে সম্পাদক করে করা হয়েছিল, এটা থেকে নিয়ে ডাক্তারবাবু রণদীপ দাস নাকি রিলিফে বসত, উনি সময় দিতে পারছেন না, আমিও সময় দিতে পারছি না, সুতরাং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আরেকজনের কথা না বললেই নয়, এই মাঠে লাফিং থেরাপি শুরু করতে গিয়ে
যাদেরকে প্রথম আমি সঙ্গী হিসেবে পেয়েছিলাম তিনি স্বর্গীয় পুরীর চক্রবর্তী মহোদয়। কেউ যে ব্রাহ্মণদের পাত্তা দিত না, মনের কথা বলছি, এই মাঠে কেউ আমাদের পাত্তা দিত না। রামলীলা আসলে গল্প করতাম, কিন্তু লাফিং ক্লাব করতে পারিনি। সেটি আমাদের চক্রবর্তী বলেছিলেন আমাকে, আমরা দুজনে হারবো, সারা মাঠ কাঁপবে। আমরা দুজনে পুকুরের পাড় থেকে আসতাম, ওই ছোট বিষ্ণু ভাই আমাদের পাড় নিয়ে যেত, বড় ভাইরা থাকতো, রামলীলা ছিলেন, নীলুদা ছিলেন, আরো চ্যাটার্জি ছিল, লাল ছিল, প্রদীপ কর্মকার ছিল, প্রথম দিকে আমার সদস্য। এই মাঠ একদিনে গড়ে ওঠেনি। আজকে আমি এসে দোষ তুলে ধরলাম, অমুক করলাম, তমুক করলাম, এগুলি ঠিক না। কেন বলছি, অনেক চেষ্টা করে মানুষকে জোগাড় করতে হয়, রক্ষা করাটা মুশকিল। 1 বছর খুব পড়াশোনা করে প্রাইভেট মাস্টারের কাছে করে আমি ফার্স্ট হয়ে গেলাম। এখানে ডক্টর আছেন, পরের বছর ফার্স্ট হবো কিনা এটার জন্য আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, জায়গা ঠিক রাখতে হবে। আমি আনন্দিত আপনারা সবাই খুব সুন্দরভাবে মাঠে আসেন, সুন্দরভাবে কথা বলেন, হাসাহাসি করেন, খাওয়া দাওয়া করেন, এটা আমাদের খুব ভালো লাগে। আমি বেশি দিন থাকতে পারি না বলে সবসময় অংশগ্রহণ করতে পারি। আসলে প্রত্যেকটা ক্লাবেরই একটা সংবিধান থাকে, সোদপুরে না থাকলে কি হবে? লাফিং ক্লাবের সংবিধান তো আছে, সেখানটায় কিছুটা উল্লেখ করে বলছি। এই ক্লাবের উদ্দেশ্য শুধুমাত্র হাসি নয়, এ হাসি সে হাসি নয়। আপনাকে চিমটি কাটতে সুশ্রী দিলে আপনি হেসে ফেলতেন, এ হাসি সে হাসি নয়, এ হাসি একটা ব্যায়াম। হাসির মধ্য দিয়ে শরীরে যে অনুরণন হয়, এর দ্বারা কি কি উপকার হয় বিস্তৃত আলোচনা আছে, বিস্তৃত আকারে লেখা বই আছে। রামগুরু হাসতে তাদের মানা, আমাদের তো মানা নেই, ওইরকম আওয়াজ হলে তো আমরা হাসবই, তাই সেটাই যাবো। কিন্তু হাসির মধ্যেও তারতম্য আছে। আমরা আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আসলে দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের দিকে আমাদের ঝোঁক বেশি, ডাক্তারের থেরাপি থেকে ঝোঁক কম। এবং মাঠে দেখেছি সবগুলো আইটেম আমরা করতে পারি না, অনেকেই করতে পারি না, তাতে কিচ্ছু দোষণ নেই। যে যেটা পারবেন সেটাই করবে। কারণ আমি সবগুলো পারতাম, এবার ডাক্তার আমাকে বলেছে একটাও করবেন, শুধু পেছনের দিকে যাবেন, আর কিছু করবেন। সুতরাং যার যার শরীরে প্রয়োজন অনুযায়ী ব্যায়াম করতে হবে। অতিরিক্ত করলে কিন্তু শরীরে অজ্ঞান হয়ে যেতে পারে, যেমন হয়ে যেতে পারে। আমাদের আসল উদ্দেশ্য হল নিজের স্বাস্থ্য রক্ষা, যতদিন বাঁচব সুস্থভাবে বাঁচব, যতদিন বাঁচব অন্যকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করব। এই জায়গাটাতে এসেই, এই পয়েন্টে এসে কিন্তু আমরা থেকে যাচ্ছি, আমরা স্বার্থপর। আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে, আমাদের যদি আমি ভালোই বাসি, তাহলে আমার দেহটাকে কষ্ট দেবো কেন? লাফিং থেরাপি করলে যদি আমার স্বাস্থ্য ভালো হয়, তাহলে নিশ্চয় ওই দিকে ঝুঁকব, এবং এটার ফল এই ফল কোথায় ছিল মাত্র 17 জন, আজকে যখন আমি বলি 117, তাতেও প্রদীপ কর্মকার মানে না, বলে না বলুন 147, 146 জন সদস্য অন্তর্ভুক্তি আমাদের খাতায় আছে। 113 জনের চাঁদা আমরা পেয়েছি,
এবং অন্যরাও আশা করি দেবে। 113 জন সদস্য সম্মিলিত একটি ক্লাব, লাফিং ক্লাব, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আমার মনে হয়। যদি না হয় অন্য ক্লাব আমার প্রতিবাদ করুক, আপনার হাত তালে দিয়ে আনন্দ উপভোগ করুন। 146 জন সদস্য। আমি টালিগঞ্জের মাঠে গেছি, বিমানবাবু বিভিন্ন মাঠে যান কলকাতায়, উনি বলতে পারবেন কোথাও 146 জন আছে কিনা, নেই। কিন্তু দুর্ভাগ্য এই জানাটুকু আমরা দিতে পারছি না কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে। কেন? আমাদের আলস্য দোষে। আমি 10 বছর আগে বক্তৃতায় বলেছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের একটা কমিটি আছে, সেটার সঙ্গে আমরা যুক্ত হব। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা কনফারেন্সই করতে পারি না। শব্দগত তত্ত্বে আমরা বিতর্কিত হই, কনফারেন্স আর সাধারণ সভা নিয়ে আমরা তর্ক করি। এটা তো তুচ্ছ ব্যাপার। আসল ব্যাপার হচ্ছে আমাদের এত বড় ক্লাব, এমনভাবে আমরা ব্যায়াম করি। সুদক্ষ পরিচালক কর্মচার সবাই আমাদের স্লোগান দেন, এবার অর্ধচন্দ্র বলে নিজেও অর্ধচন্দ্র হতে পারেন না, বাঁকা হয়ে যান। ওনার দোষ না, যার শরীরে যেটা তোলাবে সেটাই করবে, এখানে দোষাদোষী কোনো ব্যাপার নেই। চেষ্টা করে দেখবেন ঠিকভাবে করতে পারেন কিনা। তার জন্য আমার প্রস্তাব থাকবে আগামী কমিটি এসে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে, অন্তত ইন্টারেস্টেড 10-12 জনকে নিয়ে 2-3 দিন বসে সেমিনার করলে সবগুলো ব্যায়াম ওনারা করতে পারবেন, করাতে পারবেন। দ্বিতীয়ত, আমরা অনেক কাজ করতে পারিনি। এই সংস্থার উদ্দেশ্যের মধ্যে পড়ে অ্যাওয়ারনেস অফ দি পিপল, মানুষের মধ্যে এই স্বাস্থ্য সচেতনতা হাসির মাধ্যমে কীভাবে হয় এগুলো সম্পর্কে অবহিত করে। আমরা মাঝে মাঝে সেমিনার করতে পারি, যে সেমিনারকে কেন্দ্র করে সব পিপল লাভবান হতে পারে। মানুষকে পাড়ায় ডেকে নিয়ে কিছুতে আমরা বসি, কোনো হলে এই হলেই বসলাম, একটু বা ধরুন একটা ঘর আছে এখানে, ওখানে বসলাম। মাঠে আমরা ডেকে আনলাম কিছু লোক, তাদেরকে বুঝালাম যে আমরা এগুলি করি, আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে করতে পারেন, বাড়িতেও করতে পারেন। 3টা পার্ট আছে, প্রাণায়াম, হাস্যযোগ এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই 3টাকে করতে গেলে অনেক সময় লাগে, তাই আমরা টার্সাট করে করছি। যাই হোক, 3 বছর পরে এই কমিটি আজকে বিদায় নেবে, নতুন কমিটি এসে নতুনভাবে কাজ শুরু করবে। এইটুকু বলে আবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আপাতত শেষ করছি। প্রয়োজন আবার কথা অনেক অনেক ধন্যবাদ শুভচন্দ্র মহাশয়কে। উনি আমাদের লাফিং ক্লাব সম্বন্ধে অনেক কিছু তথ্য দিলেন, আপনারা শুনতে পারলেন, যেগুলো আমরা জানতাম না, অনেক কিছুর সঙ্গে আমরা অবগত হলাম। থ্যাংক ইউ। আর একবার সবাই করতালে দিয়ে দিন শুভচন্দ্র মহাশয়। আগরতলা ত্রিপুরা থেকে সুবোধ নাহা, তিনি আমাদের বিশেষ অতিথি হচ্ছেন। তিনি লাফিং ক্লাবের সম্বন্ধে আমাদের কিছু বলবেন, তার মূল্যবান তথ্য আমরা তার মুখ থেকে শুনে নেব। আমাদের সামনে আছেন সহ সম্পাদক আমি এখন মাইক প্রদীপ কর্মকার আমাদের সেক্রেটারি হাতে তুলে দিচ্ছি। উনি আমাদের কোচ, উনি আমাদের রেগুলার প্র্যাকটিস করান, তাই এবার ওনার মুখ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য জানতে পারবো। আপনারা আমাদের শুনবেন। আমাদের প্রিয় প্রেসিডেন্ট চন্দ্র দত্ত মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি শ্রী বিমান নাহা এবং আমার অগণিত অবস্থানের সদস্য
প্রথমে এই নিয়ে কিছু বলে আমার বক্তব্যে ফিরে যান। 1998 সালে 10ই মে বোম্বে একটা পার্কে ফার্স্ট লাফিং ডে উদযাপন হয়েছিল, কিন্তু তার পরের বছর থেকে মে মাসের ফার্স্ট সানডে প্রথম যে রোববারটা করবে সেটাই লাফিং ডে হিসাবে এস্টাবলিশ হয়ে গেছে। এই বছর পড়েছে 4 মে, এবার লাফিং ডে আমরা উদযাপন করবো। মদন কাটারিয়া উনি এটা করেছিলেন, কিন্তু উনি অরিক্রান্ত হয়েছিলেন আপনারা একটু জানেন কিনা জানি না, ডাক্তার বিধানচন্দ্র রায়ের মাধ্যমে। ডাক্তার বিধানচন্দ্র রায় 1962 সালে উনি মারা গেছিলেন। 1956 সালে উনি তখন মধ্য ভবনে মানে শিকড়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। ওনার একটা চেম্বার ছিল, সেই চেম্বারে না অগণিত রোগীরা আসত এবং বিভিন্ন জন আসত। উনি চেম্বারে ঢুকে একটা রোগীকে দেখে চলে আসেন। রোগীকে দেখে ওষুধ দিতে পারে। দেখুন, আপনাদের কারুর কোনো শারীরিক কোনো কিছু হলে ডাক্তারের কাছে আসবে, মানে ডাক্তাররা তার ফ্যামিলি কী করে চালাবে, সংসার কী করে চালাবে। আর আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলোকে সবকটা ওষুধ দোকান থেকে কিনবে, তবে ওষুধের দোকানকে মানি সে তার সংসার চালাবে কী করে। আর ওষুধগুলো নিয়ে আপনি যখন বাড়িতে ফিরবেন, সামনে যে বড় ট্রেন আছে সেই ট্রেনের মধ্যে ফেলে দেবে, তাহলে আপনি বাড়বেন কী করে। এই কথা শুনে সবাই হো করে হেসে উঠেছিল। সেই এশিয়ার ফিল্ডটা হাইপোথিসিসের মাধ্যমে মদন কাটারিয়া অনুপ্রাণিত হয়ে উনি বিশ্ব যোগা দিবস প্রতিষ্ঠা করেছিলেন। আজকে পৃথিবীতে 125টা দেশ এবং 420টা টোটাল লাফিং ক্লাব আছে। আপনারা কেউ জানেন কি জানি না, সব থেকে বড় লাফিং ক্লাব হচ্ছে গিয়ে বোম্বে বান্দ্রা শহরে। 3টে ক্লাসে হয়, সকাল দুপুর রাত্রিবেলায়। রাত্রিবেলায় কেন? যারা অফিস পেটটা তারা ওই সময় করে, যারা গৃহবধূরা রান্না ঠান্না করে দুপুরবেলায় করে, আর সকালবেলায় করে বিভিন্ন বয়স্করা এবং এরা। আমাদের এখানের মধ্যে সব থেকে বড় হচ্ছে গিয়ে তালাতেও একটা বিশাল লাফিং ডে আছে, লাফিং ক্লাব আছে। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের এই লাফিং ক্লাবের পূর্বতন নাম ছিল সোদপুর হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশন, কিন্তু আমি সেক্রেটারি হয়ে আমি কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম। সেই পদক্ষেপ হচ্ছে কিছু অ্যাট্রাকশন বাড়াতে হবে। আমি আমার এক্সিকিউটিভ বডি সবাইকে নিয়ে বললাম এত বড় নাম রাখবো না, আমি ওটাকে সোদপুর লাফিং ক্লাব করতে চাই। আমাকে আমার এক্সিকিউটিভ বডি সবাই সমর্থন করেছিল এবং তখন থেকেই সোদপুর লাফিং ক্লাব ওই নামটা এসেছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা যে প্রার্থনা করি আপনারা জানেন, ওম জবা কুসুম সংকাশন, এটা আমরা এখন আগে করি। আগে আমরা করতাম সর্বে যাত্রা সুতিরা সন্তু, কিন্তু ডাক্তার মিত্ররা ভর্তি হওয়ার 3-4 দিন পরেই আমাকে বলে, অদিতদা ওম শান্তি শান্তিটা পরে হয়, আগে কখনো শান্তি হয় না। আপনারা ওম শান্তি শান্তি করে ওম জবা কুসুম করেন। আমি তখন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট গাঙ্গুলিদাকে বলেন, গাঙ্গুলিদা তুমি এটা বলছেন? হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত। তবে থেকে আমরা ওম জবা কুসুম আগে করি, তারপর সর্বে একটা সুতিরা সন্তু, সর্বে সন্তু নিরাময়টা আমরা করি। এই একটা কাজ করেছি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, আপনারা অনেকেই জানেন যে আমরা পিকনিক করি। আগে মাঠে পিকনিক হতো, কিন্তু আমি সেক্রেটারি হয়ে ফার্স্ট পিকনিকটা বাইরে নিয়ে গেছিলাম। প্রথমবার আমি পিকনিক করেছিলাম চাকদায়, সেকেন্ডবার করেছিলাম কল্যাণীতে, থার্ডবার করেছি বন্দিপুর সবুজায়নে। এইবার কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে গেছিল, মধ্যমগ্রামে ছিল, সেটা মাঠে ফিরে এসছে। পরের বার থেকে বাইরেই হবে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, দেখুন মাঠে যেসব সদস্য এবং সদস্যরা আসেন, ওই রাস্তা দিয়ে দেখেছেন ওখানে কালভার্টটা ভেঙে গেছে। ওই কালভার্টটা আমি তৈরি করতে দিয়েছি, টাকা দিয়েছি। এই সপ্তাহের মধ্যে কালভার্টটা হয়ে যাবে, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না, সবাই আসতে পারবেন। তাহলে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, গাঙ্গুলিদা পড়ে গেছিলেন গর্তের মধ্যে। সেকেন্ড কথা হচ্ছে, দেখুন আমরা পিকনিক করি বছরে একটা করে, নেতাজি বার্থডে করি, রিপাবলিক ডে করি, দোলযাত্রা করি, লাফিং ডে করি, ইন্ডিপেন্ডেন্স ডে করি, ইলিশ উৎসব করি, বিজয় সম্মেলন করি এবং 25 ডিসেম্বরটা করি। এই পিকনিকের সঙ্গে আমি একটা কথা বলে রাখি,
যেটা আমার খুব বাজে লাগতো আগে, জনগণ আগের যে কমিটি ছিল আমি কারণ আমি দোষারোপ করছিলাম, কিন্তু আমি রুটগুলো চেঞ্জ করেছি। পিকনিক হলো কত করে হবে না 250 টাকা, 250 টাকা সবাই দিল। যেদিন পিকনিক হয়ে গেল তার পরের দিন বলে কি অনেক টাকা খরচা হয়ে গেছে, সবাই এবার 100 টাকা করে দাও, আবার দিলাম। কিন্তু 100 টাকা যে দিলাম আগের হিসাব সেই হিসাব কোনো ইচ্ছা মতো দিত না। কিন্তু আমি এটা খুব অপছন্দ, আমি টাকা দিয়েছি বলে না সবাই, কিন্তু কথা হচ্ছে আমি আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি 300 টাকা নেব, আমি তারপরে আবার অনেক খরচা করে 100 টাকা কেন নেবো? আমি তখন বললাম যে বেশি খরচা হয়, আলু পানি সবাইকে করেছিলাম যে সেই টাকাটা ক্লাবের ফান্ড থেকে ভর্তি দিতে হবে, সেই থেকে আমি ফান্ডে ভর্তি চালু করি। আর দেখতেও বাজে লাগে, পিকনিক করে অনেক টাকা কম করে আপনার 100 টাকা কেন এগুলো হবে কেন? আমি তখন বলেছিলাম যেটা কম করবে সেটা ফান্ড থেকে দেওয়া হবে, সে থেকে ফান্ড থেকে ভর্তি করে দেওয়া হবে। আমি 22 সালে সেক্রেটারি হয়েছে, আমার দেখুন আজকে 3 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার কার্যকাল শেষ। ওই জন্য আপনাকে আমি একটা কবিতা মাধ্যমে বলছি, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যমান করে চলে যায় তারা পরে ভাবে, কৈশোরে কিশোরায় পণ্যে পরিণত হয় যৌবনে শ্যামল গৌরব। আজকে আমি যৌবনে শ্যামল গৌরবে চলে এসেছি, আমার কার্যকাল শেষ। সেকেন্ড কথা হচ্ছে লাফিং ক্লাব 1922 সালে টোটাল ক্যান্ডিডেট ছিল 46 জন, মহিলার সংখ্যা ছিল মাত্র 5 জন। আজকে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে খাতায় কলমে এখন পর্যন্ত, মানে যারা আসছে তার নাম বাদ দিয়ে জায়গা তারা আসবে কিনা, কারণ আপনি খবর আবার 2 জন আসবে সংখ্যা টম্পা 113 জন, 10 জন স্ট্যান্ড বাই আছে, কালকে ওরা অ্যাডমিশন দিল কেন আপনি আপনি কিছু মিটিংয়ের জন্য 10 জন স্ট্যান্ড বাই আছে, মানে 1 2 3 আমাদের টোটাল মেম্বার হচ্ছে 1 2 3, মহিলা হচ্ছে 62 আর সদস্য হচ্ছে গিয়ে 51, মহিলা বেশি 62, সেটা গিয়ে দাঁড়াবে 65, মহিলা স্ট্যান্ড বাই হয়ে যাবে। আর ছেলেরা কি দাঁড়াবে 56, 5 জন স্ট্যান্ড বাই আছে। পৃথিবীতে মহিলারা বেশি নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আমার কার্যকাল শেষ। আমি কিন্তু আজ থেকে আর কোনো সেক্রেটারি থাকছি না, আমি আপনাদের 123 জনকে সংযুক্ত করে দিয়ে গেলাম। আমি একটা গান আছে, আপনারা নিশ্চয়ই একটা বই শুনেছেন বা দেখেছেন, সংক্ষিপ্ত বলে একটা বই ছিল, রঞ্জিত মন্দির মৃদু মুখার্জি ছিল সংক্ষিপ্তা। ওই যে থাকে যাকে প্রজাপতি ছিল মোট ভূমি আমার আসতে লাগবে হচ্ছে গিয়ে সমুদ্রের মিশে নদী আসছে নদী নেই না। আমার যে নদীটা ছিল সে সমুদ্রের মিশে গিয়ে এখন বিশাল রূপ ধারণ করেছে। ওই জন্য আমি কবিতা আপনাকে বললাম, হ্যাঁ সমুদ্রের মিশে নদী আসছে নদী নেই না। কিছুদিন আগে আমি গঙ্গাসাগরে গেছিলাম, যেটা মেইন ঘাট, যেখানে গঙ্গার সাথে সাথে মিশেছে, আপনি এরপর উপর দেখতে পারবেন না। নদীর আসল রূপ তার যখন সে সাগরে বসে, আর প্রত্যেক নদীকে সাগরের সঙ্গে মিশতে হবে, তখনই তার আসল রূপ পাওয়া যায়। আমি সেই গানের তৈরি বললাম, সমুদ্রের মিশে নদী আসছে নদী নেই না। দেখুন আমাদের লাফিং ক্লাব আজ সমুদ্রের মিশে বিশাল রূপ ধারণ করেছে। হ্যাঁ, সামনে যে বসে আছে বলছি ভবিষ্যতে আরো বড় হবে। থ্যাংক ইউ কৃপা করবো না, না নামটা বলা উচিত না। আশা করছি ভবিষ্যতে আমরা 500 ক্লাস করতে পারবো। হ্যাঁ 500 ক্লাস করতে পারবে। আমি না এর মধ্যে বলা উচিত না, তবু আপনাকে আমি একটা সাজেশন দেবো। আপনারা না রোজ, আমি সবাইকে বলছি, রোজ না রোজ দুটো করে আমলকি সিদ্ধ খাবেন। আমার রিকোয়েস্ট, এই উপকারটা কি আপনারা বুঝতে পারবেন না, দুটো করে
করে আপনি কি খাবেন? আপনার চুল পাকবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি ডাক্তার না, দুটো করে আপনি কি সিদ্ধ খাবেন, যাদের চুল পাচ্ছে তাদের চুল হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। 1 বছরের মধ্যে দেখে গেলে হয়ে যাবে। রাগ করবে, রাগ করবে, আপনার খেয়ে দেবেন 1 বছর, আমাদের বলবেন। আর শীতকাল না, তাদেরকে বড়ি ক্রিম কিছু মাখতে হবে না। আপনারা বিশেষ করে জানি না, আমি জীবনে কিন্তু কোনো বসায় কোনো বড়ি কোনো কিছু মাখি না। দেখলাম না, আমি শুধু আমরা বলেছি যেটা হয়ে যায় সেটা আর ফেরত নয়, পেটে গেলে ওটা নিয়ে থাকে। আচ্ছা, আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আমাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন সবাই শুনলেন তো? সবাই বুঝতে পেরেছেন? কিছু আসছেন না কিছু বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে কোনো জায়গায় অপূর্ণ থাকলে, এই বিষয়ের উপরে কোনো বক্তব্য থাকলে বলতে পারবেন। আপনার নাম দিয়ে নেবেন পালবাবুর কাছে। এবারে আমাদের জনপ্রিয় কোষাধ্যক্ষ, যাকে আমরা পালবাবু, পালদা, পাল বলে ডাকি। সবাইকে নমস্কার। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার প্রিয়, আমার ত্রিপুরারও ট্রাফিক ক্লাবের সভাপতি সুদত্ত মহাশয়, ক্লাবের কর্মচন্দ্র কর্মকর্তা প্রদীপ কর্মকর্তা, ওনাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সবার কাছে সহযোগিতাতে আমি আমার কথা বলা শুরু করব। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। त्र्यम्बकं जजामहे त्र्यम्बकं रीडमहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिमवन्धनं मृत्युमुक्षीयममृता असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा सत्। ॐ शान्ति शान्ति। সবাই শান্তভাবে শোনার চেষ্টা করবেন। মনকে শান্ত করে আমরা যাই করি না কেন, মন যদি শান্ত না থাকে দেহ কিন্তু উত্তেজিত হয়ে যাবে। মনকে দেহের উপরে স্নান দিতে হবে। যাই হোক, আমি বক্তৃতার বিশেষ কিছু বলবো না। আমি মা শারদার একটা কথা এখানে আপনাদের সম্মুখে সবার সম্মুখে বলার চেষ্টা করব। মা শারদা বলেছিলেন, জীবনে যাই কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা ছাড়বে না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মা শারদার কথা আমি আপনাদের কাছে আর নতুন করে বলি। আপনারা সবাই মা শারদাকে চেনেন, জানেন। তিনি, আমি এই বিষয়ে আর বলতে যাব না। অ্যাকচুয়ালি সুদা যেভাবে আমাকে এখানে প্লেস করেছে, আমি ঠিক ততটা উপযুক্ত নই। আমাকে উনি হাসি থেরাপির জন্য একটা তকমা দিয়েছে, আমি অতটা উপযুক্ত নই। সুদা একজন দক্ষ সংগঠক, উনি জানেন কিভাবে কাকে বলতে হয়, কাকে কিভাবে উপস্থাপন করতে হয়। সুমুদ্রা শুধু আপনাদের এই সোদপুরেই নয়, শুধু
শুধু ত্রিপুরাতেও লাফিং অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের আমাদের 22টা ক্লাব আছে এখন ত্রিপুরাতে। সেই ক্লাবগুলির পরিচালনায় ওনার দক্ষতা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে, আপনাদের সোদপুরেও তা প্রকাশ পাচ্ছে। যাই হোক, আমি 2-4টি লাফিংয়ের কথা বলবো। লাফিং এমন একটা জিনিস যা একজন আরেকজনের সাথে আদান প্রদান করে। আপনি আরেকজনকে কীভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন? সকালবেলা হ্যালো, গুড মর্নিং, মুখের হাসিটা দিয়ে। হ্যালো, আপনি কীরকম আছেন? মুখের হাসিটা দিয়ে। আপনার বাড়ির সবাই ভালো তো? মুখের হাসিটা দিয়ে। হাসি এমন একটা জিনিস মানুষকে ছোঁয়াচে রোগের মতো টেনে নেয়। যেমন আপনার হাসি, আমার হাসি, সবাই মিলে একটা মিলিত হাসি আমরা জানি অট্ট হাসি। আপনি শুনে আনন্দিত হবেন, ডক্টর মদন কাটারিয়া সুদূর বোম্বেতে যেটা শুরু করেছিলেন সেটা ব্যক্তি হয়ে আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশে ছমরাকমের মতো ছড়িয়ে পড়েছে। আমি কিছুদিন আগে গত বছর নিউ টাউন বইমেলায় গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানে বাগুইহাটির এক হাসি ক্লাবের লোকরা হাসির অনুষ্ঠান এবং হাসির বিভিন্ন অনুষ্ঠানগুলি পরিচালনা করছে এবং হাসির বিভিন্ন সম্বন্ধে, উপকারিতা সম্বন্ধে কথাবার্তা বলছে। আমি মঞ্চে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই বাগুইহাটি ক্লাবে আমি নিউ টাউন থেকে একদিন গিয়েও ছিলাম, গিয়ে দেখলাম ওরা কীভাবে কী করে। তেমনি আমি আজকে এই সোদপুরে এসে আপনাদের এই হাসি ক্লাবের যে মঞ্চ এবং এই হাসি ক্লাবের যে উপস্থাপনা দেখে আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। আপনাদের এই সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠে বালক বিভাগের যে মিলনায়তন, এই মিলনায়তনে আপনাদের উপস্থিতি তার প্রমাণ দিচ্ছে। আমি বিশেষ করে ডক্টর মদন কাটিয়া 2-4টে হাসি দেখানোর চেষ্টা করব এবং হাসিগুলি আপনারাও করে থাকেন। সুবুদ্ধা এখানে কিছুটা চালু করেছে, আমি সুবুদ্ধাকে বলবো একটু হাসিগুলি একটু বলতে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যদি অনুমতি দেন, আমি ছোট্ট একটা একাঙ্ক নাটক হাসি, যদি আপনারা অনুমতি দেন, যদি সময় থাকে, কথা বেশি বলে লাভ নেই, ওই ছোট্ট একাঙ্ক নাটকটা একটু করে দেখানোর চেষ্টা করবো, যদি আপনারা রাজি হন। যে হাসিটা একটু বলুন। প্রথমে একটু দেখাচ্ছি দর্শী হাসি। দর্শী হাসিটা হলো, আপনারা জানেন পাঞ্জাব, হরিয়ানা ওসব জায়গাতে খুব গাই এবং দেশ মহিষ পালে, ওইসব দেশের লোক সকালবেলা লস্যি করে, সেটা আপনারা জানেন লস্যি কীভাবে করে। লস্যি আছে একটু দেখিয়ে দিই, বেশি বিস্তৃত করে লাভ নেই। লস্যি বানানোর মধ্য দিয়ে যে হাসি, দেখিয়েছিল অনেক মাঠে। ডক্টর মদন কাটারিয়া 2024 সালে এটা আমাদের কাছে পাঠিয়েছেন। নতুন নতুন 4টে হাসি দেখাবেন। ডেবিট কার্ডের হাসিটা, এটা হলো ভদ্রলোকের অনেক টাকা জমেছে ব্যাংকে, ভদ্রলোকের টাকা জমেছে, সেটাকে উনি কীভাবে হাসির সাহায্যে আপনাদের সঙ্গে উপস্থাপন করছেন দেখুন। পাঁচ পয়সা দেখাচ্ছে। দেখে আমিও হাসি, যে দেখছে সেও হাসছে, যে দেখাচ্ছে সেও হাসছে। আর হাসির উপকরণ এর জন্যই প্রয়োজন। শুধু হাঙ্গেরির একজন বৈজ্ঞানিক বলেছিল, আপনি যদি কৃত্রিম হাসিও হাসেন, আপনার হাইপোথ্যালামাস অনেক বেশি উদ্দীপিত হয়।
আপনার হাইপোথ্যালামাস যদি উজ্জীবিত হয় তাহলে আপনার শরীরের বিভিন্ন উদ্দীপকগুলি সঞ্চালনে অনেক বেশি সহযোগিতা করে। সেজন্য আমাদের কৃত্রিম হাসির পাশাপাশি আমাদের আস্তে আস্তে নিজেদের মধ্যে ন্যাচারাল হাসি হাসতে হবে। সে হাসিটা আমি একটা দেখাচ্ছি, সেটা ভ্রমণ কানাডিয়ারই হাসি। আমি কেন হাসি জানি না, কিন্তু আমি হাসি। একের মতো এটাকে আমরা বলি পাতলা হাসি। কিন্তু একসময় আপনার পাশের জন্য ওই হাসিতে অনুপ্রাণিত হয়ে অরিজিনাল হাসি বেরিয়ে আসবে। সেই অরিজিনাল হাসিটা বেরিয়ে আসবে, যেটা আপনাকে একদম হাসছে না, এবার হাসবে। এবার উজ্জীবিত করতে। বিষ্ণু ব্রাদার্স। আচ্ছা, আমি আর হাসি নিয়ে বেশি কথা বলছি না। আমি এখন কথা বলে আমি নাটকটা কি দেখাবো? অবশ্যই।